হোটেলে কেউ একজন অজ্ঞাত পরিচয় লোক এসে তাকে বলেছিল, আপনি কিন্তু শ্রীনগর ছেড়ে যাবেন না, শ্যামাপ্রসাদ বাবুকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। সমস্ত কিছু ফেরত দেওয়ার পরেও একটি ডায়েরি দেওয়া হয়। কি ছিল সেই ডায়েরিতে? তিনি কি লিখতেন সেই ডায়েরিতে? 23শে জুনের পর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি, সেদিনই ইউএন ত্রিবেদী তার হাইকোর্ট থেকে একটি আভাস পেয়েছেন যে পরবর্তী শুনানির দিন তিনি জামিন পেয়ে যাবেন। কিন্তু তিনি মুক্তি পেলেন না, তার আগেই তার তো মৃত্যু হয়ে গেল। মুজিবের যে সব থেকে ছোট সন্তান, তাকেও রেয়াত করা হয়নি, তাকেও খুন করা হয়েছে। ওই একটি রাতের মধ্যে মুজিবের সম্পূর্ণ পরিবারই নিশ্চিহ্ন হয়ে গেল। মুজিব লুঙ্গি পরে, যে গেঞ্জি পরে তিনি অবিশ্বাস্য, তার মনে হচ্ছে যে আমাকে খুন করতে এসছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তিনি ফোন করছেন গণভবনে, তিনি ফোন করছেন কন্ট্রোল রুমে। প্রথমত কেউ ফোন ধরছে না, তিনি বলছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি। ফোন ধরলেও উত্তর দিচ্ছে না। বিরাট বড় অপারেশন করা হয়েছিল, একের পর এক জাহাজ উড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের। সেটি হয়েছিল এক্সক্লুসিভলি ভারতের প্রত্যক্ষ সহযোগিতায়, কারণ তারা যে সিগন্যাল পেয়েছিল যে কখন আক্রমণ করতে হবে, সেটা ভারতের আকাশবাণী কলকাতা থেকেই বেজেছিল। বলেছে আমার কাছে পারমিট আছে, আমি সরকারকে জানিয়ে ঢুকেছি, যে কারণে আমি যাচ্ছি আমি যাবই, আপনাকে কিন্তু তাহলে গ্রেপ্তার করা ছাড়া উপায় নেই। জিপ থেকে নেমে বললেন গ্রেপ্তার করুন। ওই সহকারীকে বললেন তুমি যাও, ফিরে যাও, দো নিশান, দো প্রধান, দো বিধান, এই যে দো, এটা আমাদের দেশে চলবে না, আমি মানব না। এটাকেই তুমি স্লোগান হিসেবে ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে এটাকেই তুমি চালাবে। কে ছিলেন সেই ব্যক্তিগত সচিব? অটল বিহারী বাজপেয়ী। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমাদের ঐতিহাসিক রহস্যময় হত্যা রহস্য বা ঐতিহাসিক মৃত্যু রহস্যের দ্বিতীয় পর্ব। আজকের পর্বের দুটো অংশ। প্রথম অংশে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রহস্যময় মৃত্যু এবং তার বিভিন্ন সার্কামস্টান্স এবং তার জীবন চর্চা ইত্যাদি নিয়েও আলোচনা করব, এবং দ্বিতীয় অংশে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড ঘটেছিল তার ইতিহাসটা জানার চেষ্টা করব। আপনারা সবাই জানেন আজকেও আমার অতিথি বিখ্যাত সাংবাদিক এবং লেখক সমৃদ্ধ দত্ত। সমৃদ্ধদা, ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঐতিহাসিক চরিত্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রেক্ষাপটে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার জীবন কাহিনী, বিশেষত শেষ অংশের কাহিনী আমরা শুনব। তুমি যদি একটু বলো। আমি কি তোমায় ধরিয়ে দেবো? আমি তাহলে শুরু করি। কেন সরকার থেকে পদত্যাগ করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় সরকারের। তো তিনি যতটা জাতীয় স্তরের নেতা ছিলেন, ঠিক ততটাই উনি কিন্তু বাংলারও নেতা ছিলেন। অর্থাৎ বাঙালির স্বার্থ কিন্তু এক মুহূর্তের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কখনো ভোলেননি। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে নেহেরু, জওহরলাল নেহেরু এবং লিয়াকত আলী খানের যে চুক্তিটা হলো 1950 সালের 10ই এপ্রিল স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তির বিরোধিতা প্রথম থেকে শ্যামাপ্রসাদ করেছিলেন। তার কারণটা হচ্ছে যে এই চুক্তিকে তিনি মনে করতেন যে যেভাবে চুক্তিটা হচ্ছে তাতে বাঙালি হিন্দু বাঙালি যে উদ্বাস্তু, হিন্দু বাঙালি উদ্বাস্তু শরণার্থী এবং পূর্ববঙ্গে থাকা যে, পূর্ব পাকিস্তানে থাকা যে উদ্বাস্তু, উভয় হিন্দু মানুষ। সোজা কথা, হিন্দু বাঙালির দুই অংশ, একটা হচ্ছে এপারের হিন্দু বাঙালি, একটা হচ্ছে ওপারের হিন্দু বাঙালি। হিন্দু বাঙালিরা কিন্তু এই চুক্তির ফলে তারা যথাযোগ্য তাদের যে সুবিচার সেটা পাবে না, বরং তুলনামূলকভাবে পাকিস্তানের হাতে অনেক বেশি অধিকার এবং শক্তি তুলে দেওয়া হচ্ছে। তিনি প্রতিবাদ করে চিঠিও লিখেছিলেন এবং তা অবশেষে এই চুক্তিটার বিরুদ্ধে, নেহেরু লিয়াকত চুক্তির বিরুদ্ধে তিনি পদত্যাগ করেছেন। 1950 সালের অগাস্ট মাসে তিনি বিস্তারিতভাবে বলেছেন সংসদে যে কেন এটা আমি করলাম, এবং আমি মনে করি যে বাংলার উদ্বাস্তু যারা এসছে এখানে এবং পূর্ব পাকিস্তানে যারা রয়ে গেছে হিন্দু বাঙালি, তাদের প্রতি আমাদের আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল, সহানুভূতিশীল হওয়া উচিত ছিল, যেটা দেশভাগের সময় এবং তৎপরবর্তীকালে আজও আমরা প্রদর্শন করতে পারিনি। এ আমাদের ব্যর্থতা।
তারপরে কি করবেন তিনি? তাকে তো রাজনৈতিকভাবে তাকে তো প্রাসঙ্গিক হয়ে থাকতে হবে, এবং তিনি যে কজের জন্য, যে কারণের জন্য তিনি এই লড়াইটা করেছেন, তিনি তো অনায়াসে কেন্দ্রীয় সরকারের, ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতের যে সরকার, তার একটা উচ্চপদস্থ মন্ত্রী হয়ে থাকেই যেতে পারতেন। তা তো তিনি করলেন না। তিনি একটা সম্পূর্ণ যেটি অনিশ্চিত সমুদ্র, সেখানে ঝাঁপ দিলেন। কংগ্রেস থেকে বেরিয়ে চলে যাওয়া, কারণ ততদিনে তিনি হিন্দু মহাসভাকে খুব একটা মনে করছেন না যে এটি রাজনৈতিকভাবে হিন্দু মহাসভা কংগ্রেসের বিকল্প হতে পারে। তার একটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে শ্যামাপ্রসাদ বাবু চাইছিলেন এমন একটি রাজনৈতিক দল হোক যেটাতে খুব বেশি উগ্র জাতীয়তাবাদী, উগ্র সাম্প্রদায়িকতা যেন না থাকে, সবাই যেন আসে, ভারতে যারা আছে তারা সবাই ভারতীয়, হিন্দু মুসলিম নির্বিশেষে তারাও আসুক, একটা প্ল্যাটফর্মে আসুক। ভারতবর্ষের শক্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য, ভারতবর্ষের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য যা করা উচিত সেটি আমরা সম্মিলিতভাবে করব, কারুর অঙ্গুলি হেলনে করব না, অর্থাৎ বিদেশি শক্তির অঙ্গুলি হেলনে করব না। এটি শ্যামাপ্রসাদবাবু বিশ্বাস করতেন। তিনি চেয়েছিলেন যে আরএসএস এটা করুক। খুব স্বাভাবিকভাবেই গোলওয়ালকারের সঙ্গে তার একটা মিটিং হয়, গোলওয়ালকারের সঙ্গে। সেই বৈঠকে ভেতরে কি হচ্ছে জানা যায়নি, কিন্তু সেখানে ব্যাপারটা ম্যাচিওর করেনি। অর্থাৎ আরএসএস এই কারণেই নিজেদের রাজনৈতিক একটি দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়নি, তার কারণ তারা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক দল, একটি সংগঠন হিসেবেই থাকতে চেয়েছে যারা সমাজের জন্য কাজ করবে। কেশব বলিরাম হেডগেওয়ার এটাই চেয়েছিলেন, যিনি প্রতিষ্ঠাতা, 1925 সালে যিনি প্রতিষ্ঠাতা। শ্যামাপ্রসাদ বাবুর তার প্রতি একটি বিশেষ দুর্বলতা, তার কারণটা হচ্ছে তিনি দীর্ঘকাল কলকাতায় ছিলেন, তিনি কলকাতা থেকেই ডাক্তার হয়েছেন, ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। তো ফলে আরএসএসের প্রতি তার একটা দুর্বলতা ছিলই। কিন্তু যখন দেখছে আরএসএস রাজি হচ্ছে না, বা আরএসএসের পক্ষে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা এখনই কোনো কারণে সম্ভব হচ্ছে না, তখন 1951 সালের জানুয়ারি মাসে দিল্লিতে তিনি একটা মিটিং করলেন। তার সঙ্গে তার যারা সম্মনস্ক মানুষরা তারা সকলেই এলো। বলরাজ মাধক আছেন, বলরাজ মন্ডে আছেন, লোধিতেই আছেন, অনেকে আছেন। তারা একসঙ্গে মিটিং করলেন। মিটিং করে মে মাসে কলকাতাতে একটা মিটিং, একটা মোটামুটি স্থির হলো যে পিপলস পার্টি হবে। সেটি অক্টোবর মাসে স্থাপিত হলো ভারতীয় জনসংঘ, ইন্ডিয়ান পিপলস পার্টি। এই ভারতীয় জনসংঘ স্থাপিত করে তিনি রাজনৈতিক মঞ্চে সম্পূর্ণভাবে এককভাবে পা রাখলেন, কারণ সভাপতি তিনি এবং চালিকা শক্তিও তিনি। প্রতীক কি ছিল এদের? প্রদীপ। আচ্ছা। তো সবাই লাঙল চাইছিল, তো সবাই লাঙল চাইছে। সুকুমার সেন ছিলেন নির্বাচন কমিশনার, তিনি পাগল হয়ে গেছেন। যত রাজনৈতিক দল সবাই চাইছে লাঙল, কারণ কৃষিকেন্দ্রিক ভারত, কৃষিভিত্তিক ভারত, তারা সবাই চাইছে আমাদের অডিয়েন্স হবে হচ্ছে কৃষক বা গ্রামের প্রতীক লাঙল সকলে চাইছে, এত লাঙল দেওয়া যাবে না। তো ফলে শেষ পর্যন্ত ভারতীয় জনসংঘ প্রদীপ পেয়েছে। তো এরপরে প্রথম যে নির্বাচনটা হলো 1951 সালে হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোতে, যাতে বরফ টরফ পড়ে যাবে, এখানে আগে হয়ে গেল অক্টোবর মাস থেকে। আর 52, এই 1951-52 সালের প্রথম সাধারণ নির্বাচনে জনসংঘ 3টি সিট পেল। 4টে বোধহয়। দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আর রাজস্থান থেকে উমাশঙ্কর ত্রিবেদী, 3টি পেল। পশ্চিমবঙ্গ থেকে পেয়েছিল 9টি। দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে, শ্যামাপ্রসাদ বাবু হচ্ছে কলকাতা থেকে। এবারে এটি আপাত দৃষ্টিতে খুব বড় সাফল্য তা নয়, কিন্তু প্রভাবের দিক থেকে, ইম্প্যাক্টের দিক থেকে এটা অনেক বড় একটা সাফল্য। কারণ 1951 সালে তৈরি রাজনৈতিক দল, তারা মোটামুটি কিন্তু একটা বড় ধরনের অনুগামীর দল, ভোটার ছাড়াও সাধারণ মানুষের সমর্থনও পেয়েছিল। অর্থাৎ ভোট কতটা পেয়েছে সেটা না, কিন্তু সমর্থন একটা পেয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে প্রজা পরিষদ পার্টি, যেটা আর কি জম্মুর, তারা একটি আন্দোলন করেছিল। সেই আন্দোলনকে ভারতীয় জনসংঘ প্রথম থেকে সমর্থন দিয়ে দেয়। আন্দোলনটা হচ্ছে কাশ্মীরকে ভারতভুক্তি এবং কাশ্মীরের যে বিশেষ স্পেশাল স্ট্যাটাস, যেটাকে দিল্লি এগ্রিমেন্ট বলা হয়,
এই দিল্লি এগ্রিমেন্ট মানে 377, 35-এর অর্থাৎ বাইরের কেউ জমি কিনতে পারবে না, 370-এর বিশেষ স্ট্যাটাস, নিজস্ব সংবিধান, এই নিজস্ব পতাকা, এই ব্যাপার, এবং ডিফেন্স, ফিনান্স, কমিউনিকেশন, আর ডিফেন্স, ফিনান্স, কমিউনিকেশন, এই যে প্রধান প্রধান যে দপ্তর বা বিভাগগুলো, মন্ত্রকগুলো, এগুলো সম্পর্কে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কিন্তু বাকি সিংহভাগই হচ্ছে কাশ্মীর বা জম্মু কাশ্মীরের, সেটি কনকারেন্স লিস্টে চলে যাবে। এটা মূলত ওদের সঙ্গে কথা না বলে, ওদের পক্ষ থেকে অনুমোদন না দিলে, ওদের মানে জম্মু কাশ্মীরের পক্ষ থেকে যদি কোনো রকমের অনুমোদন পাওয়া না যায়, তাহলে সেটা পাশ করানো যাবে না, নতুন আইন প্রণয়ন করা যাবে না। এটা সম্পর্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কি মতামত? এটাতে যেহেতু প্রজা পরিষদ এটার বিরুদ্ধে, তারা জম্মুতে কেন্দ্র করে আন্দোলনটা করছে, এবং এটাতে সম্পূর্ণ সহমত যে শ্যামাপ্রসাদ বাবু যে এই আন্দোলনটা থেকে আমরা সমর্থন করি। এই ধরনের এক দেশে দু রকমের আইন, এক দেশে দুটো পতাকা, এটা চলতে পারে না, দুই সংবিধান, এবং বিশেষ মর্যাদাও কেউ পেতে পারে না গোটা ভারতবর্ষে। স্লোগানটা ছিল বোধহয় দো বিধান দো নিশান, আর একটা কি দো প্রধান, মানে ওখানে যিনি তো প্রধানমন্ত্রী বলা হতো, যে আর কি তোমার চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী হিসেবে বলা হতো, সেটা তো হতে পারে না। এইটা কিছুতেই উনি রাজি নয়। ফলে উনি মনে করলেন এইটাই একমাত্র ভারতের সংহতি বজায়ের অন্তরায়। ভারত স্বাধীন হয়েছে, নতুন ভারত নির্মিত হবে, এই সময় ভারতের যে সংহতি, সেই সংহতির জন্য দরকার একটি সম্পূর্ণ একীকরণ, একটা ভারত, সেই ভারত যেন এক হয়। সুতরাং তিনি ঠিক করলেন জম্মু যাবেন 1953 সালে। তো জম্মু যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন যখন, তিনি তার সঙ্গে পার্লামেন্টের তার যে সহকারী, সবসময় সহকারী, ব্যক্তিগত সহকারী একজন করে থাকে, সেই যুবক গোয়ালিয়রের যুবক তার সমস্ত কাজকর্ম করতেন। তাকে বললেন, সে বলল আমিও যাবো স্যার। তো হ্যাঁ তুমিও চলো। সেও যেত, সঙ্গে সঙ্গে চললো। কাশ্মীর মেল নাম ছিল তখন, দিল্লি স্টেশন থেকে কাশ্মীর মেলে করে তিনি তৃতীয় শ্রেণীর কামরায় যাচ্ছেন। কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনি তৃতীয় শ্রেণীর কামরায়, আপনি তো এমপি, আপনি তো এমনি ফার্স্ট ক্লাসে পেতে পারেন। বলছেন না, আমি গরিব মানুষ, আমার দল গরিব মানুষ, ভারতের জনতা গরিব মানুষ, যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে গোটা ভারতবর্ষের একটি মনোবাসনার প্রতিধ্বনি, সেই কারণেই আমি যাচ্ছি। সুতরাং এখানে ফার্স্ট ক্লাসে চেপে গরিব ভারত, সাধারণ ভারতকে দেখা যায় না। ফলে তিনি ওভাবে গেলেন, কিন্তু ট্রেনে করে পুরোটা যাননি। তিনি কিছুটা যাওয়ার পরে পাঠানকোট, সেখান থেকে অমৃতসর, লুধিয়ানা, এই ফাগুয়াড়া, এই সব জায়গাতে তিনি ওই পথসভা, পদযাত্রা এরকম কিছু করেছেন। কারণ সবাই তার কথা শুনতে চায়, তিনি বিখ্যাত বাগ্মী ছিলেন। তো ফলে সবার তার কথা শুনতে চায়। তিনি এই কথাগুলোই বলতে 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 যাচ্ছেন, কেন আমার এই আন্দোলন, কেন আমার এই। এদিকে জম্মুতে তো ঢোকা যাবে না। তাকে যেটা করলো সেটা হচ্ছে মাধোপুর যে আউটপোস্ট, সেখানটাতে সেই সীমান্তে আটকে দেওয়া হলো, যে এখানে তিনি জিপে ছিলেন, আটকে দেওয়া হলো যে এখানে আপনাকে আপনার যেতে দেব না। সে বললো, আপনি কি? আমি তো পারমিট নিয়ে এসেছি, পারমিটও লেগেছে, তার পারমিট নিয়ে এসেছি, এবং সারাদিন পারমিট না দিয়ে সন্ধ্যে 6টার সময় পারমিট দিয়েছিল, তাও হয়েছে, তাকে আগে পারমিট দেওয়া হয়নি। জম্মু কাশ্মীরে ঢুকতে গেলে পারমিট লাগবে। তো আমি পারমিট নিয়ে এসেছি, যদিও পারমিটটা ছিল ভার্বাল। তো এরা বলে, এই যে যার সঙ্গে কথা হচ্ছে, সে বলছে কাঠুয়ার এসপি, পুলিশ সুপার। তিনি বলছেন, আমি তো স্যার কিছু পাইনি, আমার কাছে কোনো কাগজ নেই, আমাকে বলা হয়েছে যে এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, আমাদের ওখানে একটা এমার্জেন্সি চলছে। ফলে ওই সময় মার্শাল ল টাইপের একটা এমার্জেন্সি, যে বাইরের কেউ ঢুকতে পারবে না, কারণ ডিস্টারবেন্স হবে, ইন্টারনাল ডিস্টারবেন্স। আপনি যদি যান তাহলে ইন্টারনাল ডিস্টারবেন্স হবে, অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হবে, সেজন্য আপনাকে করা যাবে না। বলেছে আমার কাছে পারমিট আছে, আমি সরকারকে জানিয়ে ঢুকেছি, যে কারণে আমি যাচ্ছি, আমি যাবই, আপনাকে কিন্তু তাহলে গ্রেপ্তার করা ছাড়া উপায় নেই। জিপ থেকে নেমে বললেন, গ্রেপ্তার করুন। ওই সহকারীকে বললেন, তুমি যাও, ফিরে যাও, দো নিশান, দো প্রধান, দো বিধান, এই যে এটা আমাদের দেশে চলবে না, আমি মানব না। এটাকেই তুমি স্লোগান হিসেবে ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে এটাকেই তুমি চালাবে, এবং তুমি এটা প্রচার করবে, দিল্লি থেকে শুরু করবে, যেন ছোট ছোট জনসভা, বড় জনসভা হয়। তো সেই ব্যক্তিগত সচিব বললেন, ঠিক আছে আমি তাহলে যাব।
বলে তিনি চলে গেলেন। ওইটাই সেই ব্যক্তিগত সচিবের সঙ্গে শ্যামাপ্রসাদ বাবু শেষ দেখা। কে ছিলেন সেই ব্যক্তিগত সচিব? অটল বিহারী বাজপেয়ী। তো এই যে চলে গেলেন শ্যামাপ্রসাদ বাবু অ্যারেস্ট হওয়ার পরে, প্রথমে জিপে করে যখন তাকে নিয়ে যাওয়া হলো লক্ষণপুরে থামানো হলো কিছুক্ষণ, তারপরে উধমপুর, 11ই মে 10ই মে, সেখান থেকে 11ই মে লেগে গেল যেতে শ্রীনগর। দীর্ঘ যাত্রা, তিনি অসুস্থ হয়ে পড়ছেন, দীর্ঘ যাত্রা। তো এখানে তাকে একটি শ্রীনগরে নামানোর পর একটা গেস্ট হাউসে রাখা হবে, ঠিক হলো। আপনাকে কিছুদিন একটা গেস্ট হাউসে রাখা হবে, তারপরে তো আপনি জামিন পাবেন, ছেড়ে দেওয়া হবে। তো যেখানে তাকে রাখা হলো সেটি মূল রাস্তা থেকে একটু ভেতরে একটা রাস্তা ঢুকে গেছে, সেখানে একটি নামে গেস্ট হাউস, আসলে একটা কটেজ। সেই কটেজে 2টো রুম, একটুখানি বারান্দা, সামনে একটা লন মতো, টেনিস খেলা যায় এরকম লন, এবং একটি গেট। নিষাদ গার্ডেন। নিষাদ গার্ডেন। 11ই মে এবং 18ই মে তিনি চিঠি লিখে পরিবারকে জানালেন যে এই জায়গাটা এরকম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তিনি আরও চিঠি লিখেছেন, কিন্তু দেখা যাচ্ছে চিঠির উত্তর আসছে না। তার কারণ যে সব চিঠি ওরা পাঠাচ্ছে না কলকাতাতে, আর উত্তরগুলোও পাঠাচ্ছে না। তিনি বলেছেন যে আপনাকে আমার চিঠির ইংরেজি আমি করে দেব, আমার চিঠি যেগুলো আসছে আমার উত্তর সেগুলো ইংরেজি করে দেব, কিন্তু চিঠিগুলো তো আটকাবেন না, এটা তো পারিবারিক চিঠি। যাই হোক, সেটা মানা হয়নি। হঠাৎ প্রায় প্রচণ্ড যন্ত্রণা হাঁটুতে, ডান হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা এবং জ্বর শুরু হলো। সেটা কি হলো ঠিক বোঝা গেল না। ডক্টর আলী আহমেদ এলেন এবং রাতু রায়না এরা দুজনে এলেন, ডাক্তার। তো এরা এসে পরীক্ষা করলেন। ঠিক আছে, সেদিন কিছু হলো না, কিন্তু 19 থেকে 21শে জুনের মধ্যে একটা প্রবল জ্বর, এবং সেই জ্বরটা কমছে না। এরা দুজনে এসে পরীক্ষা করে বলছেন ড্রাই প্লুরিসি হয়েছে, বুকে জল জমে গেছে, ড্রাই প্লুরিসি। তো সুতরাং কিন্তু ডাক্তার এরা কিন্তু বললেন না যে হসপিটালাইজ করতে হবে, তখনই হসপিটালাইজ করছেন না। তারা বলছেন একটা স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেওয়া দরকার আছে। তা উনি বলছেন আমার প্রেশার আছে, আর আমার এক্সারসাইজটা বন্ধ করে দিয়েছে। এক্সারসাইজ মানে তো সামনের রাস্তায় একটু হাঁটাহাঁটি, এইটা বন্ধ করে দিয়েছে। আপনাদের যিনি এখানে আইজি আছেন, আইজি প্রিজন, তিনি এসেছিলেন দেখা করতে, তাকে আমি বলেছি, তিনি বললেন হ্যাঁ এটা কোনো ব্যাপারই না, আমি বলে যাচ্ছি। অথচ সেদিনই আমাকে এক্সারসাইজ বা আমি বাইরে হাঁটতে যাব, আমাকে বারণ করে দেওয়া হলো। এই নিষেধাজ্ঞার কারণটা ঠিক বুঝতে পারছি না। আমি কি এখান থেকে এই রাস্তায়, জনশূন্য রাস্তায়, এই নিষাদ গার্ডেনের কটেজ থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাব? এটা তো হতে পারে না। তখন এই যে স্ট্রেপ্টোমাইসিনটা উনি বলছেন আমাকে দেবেন না, আমার ডাক্তাররা বলেছেন এটা আমার কাছে অ্যালার্জিক আছে, ওনারা কখনোই আমাকে দিতে চান না, এটা আপনারাও দেবেন না। আমাদের কাছে তো আর কোনো কিছু নেই, ফলে এটা আমাকে দিতেই হবে, ডাক্তাররা বলছেন যে তা না হলে আপনার জ্বরটাও কমছে না, এই প্লুরিসিটার জন্য স্ট্রেপ্টোমাইসিন দরকার। 21 ঠিক আছে, 22 ঠিক আছে, 23শে জুন একটা হার্ট অ্যাটাক হঠাৎ, এবং জেলার স্টেট নার্সিংহোমের হাসপাতালে সুপার পর্যন্ত ছুটে এসেছেন। ততদিনে UM ত্রিবেদী তার ব্যারিস্টার তার কাছে চলে এসেছে, এবং ওই প্রজা পরিষদের যে নেতা প্রেম ডোগরা তিনিও আছেন। সামনে ওই লনের মধ্যে তাঁবু করে তারা রয়েছেন। আর UM ত্রিবেদী যিনি ব্যারিস্টার, আইনজীবী, তিনি এসেছেন হচ্ছে একটা হোটেলে আছেন, আর শ্রীনগরে হাইকোর্টে তিনি একটা অ্যাপিল করেছেন জামিনের জন্য। হোটেলে কেউ একজন অজ্ঞাত পরিচয় লোক এসে তাকে বলেছিল, শোনা যায়, এটার কোনো ভেরিফিকেশান নেই, যে বলরাজ মাধব লিখেছেন যে আপনি কিন্তু শ্রীনগর ছেড়ে যাবেন না, শ্যামাপ্রসাদ বাবুকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এখন এটার অথেন্টিকেশন কি? এটা কি শুধুমাত্র একটা উত্তেজনা তৈরির বা একটা নতুন বিতর্ক সৃষ্টির কথা? সেটা জানা নেই। সেটা বলরাজ মাধব 3টি প্রশ্ন পরবর্তীকালে তার গ্রন্থে রেখেছিলেন, সেটা আমরা বলবো। তো এখানে তৎক্ষণাৎ স্থির হলো তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাম পারিহারের আন্ডারে, আলী আহমেদ তো ছিলেনই, রাম পারিহার হলেন ডাক্তার। তো তাদের ভর্তি করলেন, 23 তারিখে ভর্তি হলেন, প্রচণ্ড বুকে ব্যথা, জ্বর, এটা নিয়ে বিকেলের পরে কিছুটা ঠিক হলো।
কিছু ইঞ্জেকশন দেওয়া হলো, ঠিক হলেন। হঠাৎ দুটো ভার্সান, একটা হচ্ছে জানা যাচ্ছে রাত্রি 11টার পরে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটলো এবং 1টার পরে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 3:40 তিনি মারা যান। বলরাজ মাধব বলেছেন যে 11টা না, আসলে তার অবস্থার অবনতি হয়েছে 1টার সময়, আর 2:30টার সময় তার মৃত্যু হয়, 3:40 হয়নি। এবং কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এই সময়ের যে ব্যবধান, অর্থাৎ যেটি ঘটেছে আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে, আর এই তাদের যে ডিসচার্জ সার্টিফিকেট এবং সেখানে যে ডেথ সার্টিফিকেট, সেখানে যা যা লেখা আছে ডেথ সার্টিফিকেটে, সেখানে যে সময়ের একটা ফারাক দেখা যাচ্ছে, এটার কারণটা কি বোঝা গেল না? এত বড় একজন মানুষ, এত বড় একটা ঘটনা, সময়ের এত বড় ফারাক হয়ে যাবে? 1টার ঘটনা 3:40, 1টার ঘটনা 11টা, কোনোটা এগিয়ে আসছে, কোনোটা পিছিয়ে আসছে, এগুলোর কারণটা কি? তো ইঞ্জেকশনটা কি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেটাও জানতে চেয়েও জানা যায়নি বলেই শোনা যায়। এবং সমস্ত কিছু ফেরত দেওয়ার পরেও একটি ডায়েরি দেওয়া হয়নি। কি ছিল সেই ডায়েরি? কি ছিল সেই ডায়েরিতে? তিনি কি লিখতেন সেই ডায়েরিতে? সেই ডায়েরির মধ্যে কি কি কথা তিনি নোটবন্দি করে রেখেছিলেন, যা এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষ ডায়েরিও পাওয়া যায়নি। সাংঘাতিক, মানে রহস্য তো কোথাও একটা আছেই, মানে বিতর্ক থাকতে পারে কিন্তু কোথাও একটা যেন রহস্যের কোথাও একটা রহস্য আছে। কারণ বিচার বিভাগীয় তদন্ত বিধানচন্দ্র রায় চেয়েছিলেন, জওহরলাল নেহেরু সেইটি শুনে শেখ আবদুল্লার কাছে সেটিকে পাঠিয়েও দিয়েছিলেন যে বিধানবাবু এটা বলছেন, তুমি দেখো। কিন্তু পরবর্তীকালে তো এখনো পর্যন্ত তো সম্পূর্ণ নিরসন হলো না যে তার যে ড্রাই প্লুরিসি হয়েছিল, তারপরে সেই ড্রাই প্লুরিসির পরে চিকিৎসা পদ্ধতিটা কি হলো, এবং ঘটনাচক্রে যেদিন এই 23শে জুনের পর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি, সেদিনই ইউএম ত্রিবেদী তার হাইকোর্ট থেকে একটি আভাস পেয়েছেন যে পরবর্তী শুনানির দিন তিনি জামিন পেয়ে যাবেন। আচ্ছা, সেই জন্য তিনি রয়েও গেছেন, ইউএম ত্রিবেদী রয়েও গেছেন সেই জন্য যে তিনি সঙ্গে করে নিয়ে যাবেন, তিনি জামিন পেয়ে যাবেন বলে একটা ধারণা। কিন্তু তিনি মুক্তি পেলেন না, তার আগেই তার তো মৃত্যু হয়ে গেল। খুবই মানে যথেষ্ট রহস্যজনক ঘটনা। এবার এর পরেই আমরা আসি আজকের পর্বের শেষ অংশে, যেখানে আরও এক দেশনায়ক, তিনি সরাসরি তাকে হত্যা করা হয়েছিল, হ্যাঁ, কিন্তু কি কারণ সেটা নিয়ে আমরা কথা বলি। কেন ঘটেছিল সেই হত্যাকাণ্ড এবং তার সঙ্গে ভারতবর্ষের যোগাযোগ কিভাবে ছিল, মানে তার সঙ্গে সেই বঙ্গবন্ধু মুজিবের কথা আমরা বলছি, শেখ মুজিবুর রহমানের এই যে বাংলাদেশ তৈরি হলো, সেটাতে ভারতের যোগ, এবং ফাইনালি এই যে মুজিবকে হত্যা করছে পাকিস্তানের জল্লাদ বাহিনী, সেটার কারণ কি যদি তুমি একটু সুন্দর করে যেমন করে বলছিলে বলো। আমরা শুরু করি যে ভারতবর্ষের সঙ্গে এই যে মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ, এটার কি যোগ? মূল যোগটা একটাই, সেটি হচ্ছে যে 25শে মার্চের যে অপারেশন সার্চলাইট, যে গণহত্যা, জগন্নাথ হলে গণহত্যা চলছে, তারপরে ঢাকার ক্যান্টনমেন্টে গণহত্যা চলছে, ধীরে ধীরে চট্টগ্রামে তারপরে হয়েছে 28শে মার্চ, 31শে মার্চ। এই যে গণহত্যার ফলে যে এই নিরন্তর উদ্বাস্তুরা চলে আসছে মানুষ পাগলের মতো দিল্লিতে, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সীমান্ত পেরিয়ে প্রাণে বাঁচতে, কারণ প্রচুর মানে গণহত্যা চলছে। তো এবারে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তাকে সবথেকে বেশি পীড়িত করছে, তাকে সবথেকে বেশি পীড়া দিচ্ছে। এক তো হচ্ছে যে আমাদের কাছে সেই সময়টা 1966-67 পর থেকে একটা খাদ্য সমস্যা ছিল। হ্যাঁ, পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন হয়েছে, গোটা ভারতবর্ষেই ছিল। এবং ইন্দিরা গান্ধী আমেরিকার থেকে গম নেওয়ার জন্য তিনি আমেরিকাতে ওয়াশিংটনে গিয়েছিলেন। তো সেই সময় এত উদ্বাস্তুর আগমন, তাদেরকে ভারত ফিড করবে কিভাবে, এবং সেখানে তাদের সম্পর্কে বিশ্ব জগৎ অর্থাৎ আমেরিকা বা রাশিয়া বা যারা আছে পাওয়ারফুল কান্ট্রিজ, তাদের ভূমিকাটা কি, সেটা ভারত বুঝতে পারছে না। সেই কারণে যেভাবেই হোক পাকিস্তান আমাদের চোখের সামনে পূর্ব পাকিস্তানের বা যারা আছে তাদের উপরে এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড এবং গণহত্যা চালিয়ে যাবে, তার ফল ভোগ করবে ভারত। যে ওখান থেকে কোটি কোটি লোক চলে আসতে পারে, লক্ষ আসছে, 2 কোটি ইতিমধ্যে হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে।
সেই জন্য 25শে মার্চ ঘটলো। 31শে মার্চ ইন্দিরা গান্ধী মিটিংয়ে RN কাও প্রধান তাকে বললেন যে আমাদের কিছু একটা করতে হবে। স্যাম মানেকশা ছিলেন সেনাবাহিনীর প্রধান, তাকেও বললেন যে স্যাম আমরা কি করতে পারি, আমাদের মনে হয় এটা এবারে একটা কিছু করা উচিত। স্যাম মানেকশা কিন্তু তক্ষুনি কিছু অ্যাটাক করা, তক্ষুনি মানে ভারতকে নেমে পড়া, এটাতে বিরত থাকতে বললেন। মানেকশা বলেছিলেন যে আমরা ডিফেন্ড করতে জানি, কিন্তু আমাদের অ্যাটাকিং স্কিল এখনো আসেনি, আমাদের একটু সময় লাগবে। কতদিন? 6 মাস। তাহলে কি করব? তাহলে RN কাও, আমাদের কলকাতায় ছিলেন PN ব্যানার্জি, ইস্ট পাকিস্তান অ্যাফেয়ার্সের তিনি, রয়ের এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আর কি, BK নায়ার এবং শঙ্করসন নায়ার, এই 4 জনের টিম, তারা একটা ডেপুটি টিম তৈরি করলেন। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামে রয়ের একটা টিম আছে। এই রয়ের টিম সম্পর্কে খুব বেশি জানা যায় না। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স, SFF। এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স তারা উদ্বাস্তুদের মধ্যে থেকে বাছাই করা কিছু যুবকদেরকে নিয়ে চিহ্নিত করে রিক্রুট করলো এবং তাদের প্রশিক্ষণ দেবে। এই শুরু হলো ভারতের পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়া। অর্থাৎ আগে উদ্বাস্তুদের মধ্যে থেকে যুবদের চিহ্নিত করো এবং তাদের প্রশিক্ষণ দাও। কোনো প্রশিক্ষণ হচ্ছে পলাশি, কোনো প্রশিক্ষণ হচ্ছে আগরতলা, কোনো প্রশিক্ষক হচ্ছে দমদম থেকে দূরে কোনো জায়গাতে। এই প্রশিক্ষণগুলো চলছে যে, এবং তারপরে স্থির হবে কী করে অপারেশনগুলো হবে। যেমন 15ই আগস্ট আমাদের পলাশিতে যাদের নেওয়া হয়েছিল, যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাদের 15ই আগস্ট ক্যানিংয়ের মাতলা নদীর থেকে গিয়ে ইছামতি পেরিয়ে একটা বিরাট বড় অপারেশন করা হয়েছিল। একের পর এক জাহাজ উড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের। সেটি হয়েছিল এক্সক্লুসিভলি ভারতের প্রত্যক্ষ সহযোগিতায়। কারণ তারা যে সিগন্যাল পেয়েছিল যে কখন আক্রমণ করতে হবে, সেটা ভারতের আকাশবাণী কলকাতা থেকেই বেজেছিল। সেই গান তাদের হাতে রেডিও ছিল। আচ্ছা, হ্যাঁ, এইবারে রেডিওতে গান বাজানো হয়েছিল। নির্দিষ্ট গান বাজলে তবে গিয়ে তোমরা ওই সময় আক্রমণ করবে। অর্থাৎ ওটাই প্রতীক যে এটা হচ্ছে রাইট টাইম টু অ্যাটাক। এটা শুনে এই বাহিনীগুলো বিভিন্ন সময় আক্রমণ করেছে। তো এবারে ভারত যুক্ত হয়ে গেল। ইন্দিরা গান্ধী তো 3 ডিসেম্বর ছিলেন হচ্ছে কলকাতায়। তিনি একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিংও করেছেন। রাজভবনে এসে শিল্পী সাহিত্যিকদের সঙ্গে একটা মিটিং করেছেন। এই মিটিংয়ের সময় একজন সামরিক অফিসার তিনি এসে চিরকুট ধরিয়েছেন। 1টা 2টো 3টে 4টে 5টা ভাঁজ করছেন। চিরকুটে লেখা আছে ইস্ট পাকিস্তান অ্যাটাক করেছে, ওই আম্বালা, আগ্রা এই কেন্দ্রগুলোতে বোমা ফেলেছে। তো তিনি সঙ্গে সঙ্গে রাজভবনের যারা উপস্থিত ছিলেন, শিল্পী সাহিত্যিক, এরা উত্তম কুমার অথবা অন্যান্য যারা সাহিত্যিক বা চিত্রতারকারা ছিলেন, তাদেরকে বললেন, জেন্টলম্যান আপনারা থাকুন, আমাকে এক্ষুনি একটু জরুরি কাজে চলে যেতে হচ্ছে। তিনি প্রায় হরিণীর ভঙ্গিতে দ্রুত বেগে চলে গেলেন এবং তারপরে তিনি দিল্লিতে ফিরলেন। কিন্তু ভায়া লখনৌ, তাকে লখনৌ নামতে হয়েছিল, তার কারণ পাকিস্তান আক্রমণ করেছে তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী আছেন কলকাতায়, তিনি অবশ্যই দিল্লিতে ফিরবেন। সুতরাং তাকে আকাশপথে গুলি করতে পারে পাকিস্তান। আচ্ছা, আমেরিকার সাহায্যে, আমেরিকা থাকবেই। সুতরাং সহজে তাকে আনা যায় না, কার্গো বিমানে করে ফিরেছিলেন তিনি এবং লখনৌ হয়ে তারপরে অল ক্লিয়ার সিগন্যাল পাওয়ার পরে দিল্লি ফিরেছিলেন। ক্যাবিনেট বৈঠক ডেকেছিলেন, তারপরে সিদ্ধান্ত হয়েছিল পরের দিন থেকে ভারত যুদ্ধে নেমে গেল এবং এই 13 দিনের যুদ্ধ ভারত জিতে গেল, সেসবই হলো। আর শেখ মুজিবুর রহমানকে তার আগেই তো গ্রেপ্তার করে 25শে মার্চের যে অপারেশন হলো তার আগেই তো শেখ মুজিবুরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের করাচিতে। তো শেখ মুজিবুর রহমানকে 2 দিনের মধ্যে পাকিস্তান ছেড়ে দিয়েছিল। চেয়েছিলেন ইয়াহিয়া খান তাকে হত্যা করতে, তিনি লিখেও দিয়েছিলেন যে এর ফাঁসি হোক, অর্থাৎ যে বন্দী মুজিবুর রহমান তাকে হত্যা করতে হবে, তাকে তিনি কিছুতেই হেরে গিয়েও তিনি ছাড়বেন না। কিন্তু জুলফিকার আলী ভুট্টো জানে যে মুজিব যদি মারা যায় 93,000 বন্দী ভারতের কাছে, পাকিস্তানি সেনা। তো আমি একজন মুজিবকে এখানে হত্যা করে ফাঁসিতে চড়িয়ে দিলাম আমার প্রতিশোধের জন্য, আর 93,000 পাকিস্তানি সেনা ভারত ছেড়ে দেবে না কোনোদিনই। তাহলে 93,000 পাকিস্তানি সেনার যারা পরিবার এবং পাকিস্তানের যারা জনগণ
তারা আমাদের ছিঁড়ে খেয়ে ফেলে দেবে। শুনুন, জুলফিকার আলী ভুট্টো দ্রুত সিদ্ধান্ত নিলেন এবং সার্কুলার করলেন যে ছেড়ে দিতে হবে। তাতে করে একদিন পরে দেখা গেল যে চিরিয়া উড়গা বার্তা এসে গেল ঢাকাতে, স্পেশাল বার্তা, যে এর আগে এসেছিল চিরিয়া পিঞ্জরে মে হ্যায়, তো অ্যারেস্ট হয়েছেন, হ্যাঁ অ্যারেস্ট হয়েছিল, চিরিয়া উড় গেয়া, তার মানে ছেড়ে দেওয়া হলো। কিন্তু সমস্যাটা হচ্ছে মুজিবুর রহমান যে বাংলাদেশ, যে পূর্ব পাকিস্তান দেখে গিয়েছিলেন, এবং তিনি যখন এলেন স্বাধীন বাংলাদেশে, তিনি তো এসছেন 72 সালে, যখন ফিরে এলেন তখন তিনি যে বাংলাদেশকে হাতে পেলেন স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, সেই বাংলাদেশ তখন তো সব থেকে বড় সমস্যা, ঘরে ঘরে বন্দুক, ঘরে ঘরে অস্ত্র। তো সেই অস্ত্র তো আগে ফেরত আনতে হবে। মুক্তিযোদ্ধারা অস্ত্র সংগ্রহ করেছে, অস্ত্র দিয়ে বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, খান সেনাদের সঙ্গে যুদ্ধের সময় প্রত্যেকটা অস্ত্র কেড়ে নিয়েছে, ফলে ঘরে ঘরে অস্ত্র, আগে অস্ত্র করতে হবে, তারপরে এদেরকে কাজ দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং অর্থনীতি, যেগুলো ক্রমশই দেখা গিয়েছিল যে তিনি প্রায় ব্যর্থই হয়েছেন। মূল্যবৃদ্ধি প্রবল আকার ধারণ করেছে এবং সেক্ষেত্রে কোনো কর্মসংস্থানের দিকে যেতে পারেননি। এই যে ব্যর্থতার কারণে স্বাভাবিকভাবে একটা জনমনে ক্ষোভ সৃষ্টি হয় এবং শুরু হয় আওয়ামী লীগের মধ্যে একটা দুর্নীতি ক্ষমতায় আসার পরে, অর্থাৎ স্বজন পোষণও ছিল এবং দুর্নীতিও ছিল। সব কিছুর যোগফল যেটা হলো 1974 সাল থেকেই একটা খবর ভারতের গুপ্তচর সংস্থা পেল যে মুজিবকে হত্যা করা হবে। আচ্ছা, 1974 সালের মার্চ মাসে আর.এন. কাও ইন্দিরা গান্ধীকে প্রথম বলেছিলেন। ইন্দিরা গান্ধী বললেন যে এটা তো ডিসেম্বর মাসে, মার্চ মাসে প্রথম বলেছিলেন। বলার পরে ইন্দিরা গান্ধী বললেন এটা ঠিক টেলিফোন বা অন্যভাবে কমিউনিকেট করা যাবে না, এটাতে যেতে হবে হচ্ছে ফিজিক্যালি। আর.এন. কাও গিয়ে বলেছিলেন, আর.এন. কাও গিয়ে বলে দিয়েছিলেন, বঙ্গভবনে গিয়েছিলেন, বঙ্গভবনে গিয়ে বলেছিলেন যে স্যার আপনার সঙ্গে একটু কথা আছে। তা উনি বলেছেন কী ব্যাপার, না একটু আপনার সঙ্গে আলাদা করে কথা। বাগানে দুজনে মিলে হাঁটতে হাঁটতে যখন আর.এন. কাও বললেন, রয়ের প্রধান, যে আপনার প্রাণনাশের চেষ্টা হচ্ছে এবং খুব ঘনিষ্ঠ আপনাদের মধ্যে কিছু কিছু নাম বললেন যে এরাই, আর এরা আমার সব সন্তানের মতো বলে তিনি অট্টহাসি আসছেন, কী সব বলছেন, কোথা থেকে আপনারা খবর পান, আমার কিচ্ছু হবে না, এরা আমার সন্তানের মতো বলে তিনি উড়িয়ে দিলেন। 5 মাস পরে আবার একই কথা, আবার একজন অফিসারকে পাঠানো হয়েছে, তিনিও একই কথা বলেছেন। ইতিমধ্যে এই যে ঘটনাপঞ্জি চলছে, ইতিমধ্যে ঢাকার হোটেলে ইস্ট পাকিস্তান অ্যাফেয়ার্সের যিনি আমাদের অফিসার ছিলেন রয়ের, PN ব্যানার্জি, তার মৃতদেহ পাওয়া গেল। আচ্ছা, কে মারলো, কিভাবে হার্ট অ্যাটাক, জলজান্ত অফিসার কি করে হতে পারে, এই রহস্য এখনো যায়নি। আর 15ই আগস্ট 14ই আগস্ট মধ্যরাত থেকে শেখ মুজিবুর রহমান দেখতে পেলেন, জানতে পারলেন যে ঢাকা কার্যত বিদ্রোহীদের দখলে, তার শ্যালক রবের বাড়িতে আক্রমণ হয়েছে এবং বিভিন্ন জায়গায় ট্যাঙ্কার ঘুরছে, এবং তার যে প্রধানমন্ত্রীর রেসিডেন্স 32 ধানমন্ডি, সেখানেও ঢুকে পড়েছে মহিউদ্দিন মোহাম্মদ এবং বজলুল, যিনি মেজর বজলুল, তিনি এই দুজন, এবং তাদের পেছনে আরও রক্ষী আছে, যাতে যদি মানে স্বাধীন বাংলাদেশ সরকারের রক্ষী বাহিনী পেছন থেকে যাতে আক্রমণ না করে, সেই জন্য একটা তৈরি হলো আউটার সার্কেল, একটা হলো ইনার সার্কেল। এই ইনার সার্কেলে যারা ঢুকলো, তারা ঢুকে একে একে কখনো কমিউনিকেশন ব্যবস্থা হচ্ছে টেলিফোনের তার ছিঁড়ে দিল। মুজিব লুঙ্গি পরে, গেঞ্জি পরে, তিনি অবিশ্বাস্য, তার মনে হচ্ছে যে আমাকে খুন করতে এসছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তিনি ফোন করছেন গণভবনে, তিনি ফোন করছেন কন্ট্রোল রুমে, প্রথমত কেউ ফোন ধরছে না, তিনি বলছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি, ফোন ধরছে না, ফোন ধরলেও উত্তর দিচ্ছে না, এই ঘটনা ঘটছে। তিনি তার পার্সোনাল যে সচিব, তাকেও ফোন করে, তিনি গ্রাউন্ড ফ্লোরে আছেন, তাকেও ফোন করে বলছেন, মতিউর রহমান, তিনিও ফোনে সবাইকে চেষ্টা করছেন, তিনিও কিছু করতে পারছেন না। কিন্তু ধীরে ধীরে জল্লাদ বাহিনী ঘরে ঢুকে পড়েছে, আস্তে আস্তে তারা এগিয়ে আসছে। শেখ মুজিবুর রহমান, তার যে ফাজিলিউদ্দিনেসা, তার যে স্ত্রী কামাল, তার পুত্র কামালের স্ত্রী সুলতানা, জামাল তার স্ত্রী রোজি, এবং 10 বছরের বালক,
তাকেও রেয়াত করেনি। সব থেকে ছোট যে মুজিবের যে সব থেকে ছোট সন্তান, তাকেও রেয়াত করা হয়নি, তাকেও খুন করা হয়েছে। ওই একটি রাতের মধ্যে মুজিবের সম্পূর্ণ পরিবারই নিশ্চিহ্ন হয়ে গেল। শুধুমাত্র যাদেরকে তিনি বিশ্বাসও করেছিলেন এবং সেনাবাহিনীতেও নিয়োগ করেছিলেন, এরা প্রত্যেকে তার দ্বারা নিয়োজিত। আমি এখানে একটা প্রশ্ন করে নেব, রাজাকার কাদের বলা হয়? রাজাকার হলো যারা যে অংশটা মুক্তিযুদ্ধ চলাকালীন খান সেনাদের হয়ে কাজ করছে, পাকিস্তানের হয়ে কাজ করছে, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে, শুধু গুপ্তচর বৃত্তি করছে না, পাকিস্তানেরই একটা অন্যতম বলা যেতে পারে যে অঙ্গ হয়ে পরিণত। তারাও মেরেছে। তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাসিন্দা, অর্থাৎ তারা পূর্ব পাকিস্তান, তখনও তো বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান, তারা পূর্ব পাকিস্তানের মানুষ, কিন্তু তারা স্বজাতিকে, অর্থাৎ তারা পূর্ব পাকিস্তানের বাঙালিকে জাতি ধর্ম নির্বিশেষে, শুধু হিন্দুদেরই হত্যা করা হচ্ছে তা নয়, মুসলমানদেরও হত্যা করা হয়েছে, হিন্দুদেরও হত্যা করা হচ্ছে। তাদেরকে এই রাজাকার বাহিনী পাকিস্তান খান সেনাদের সঙ্গে এক সরাসরি কাঁধে কাঁধ ঠেকিয়ে তারাও হত্যা করেছে। ফলে রাজাকার শব্দটা হয়ে গিয়েছে এমন একটি মানে বিশ্বাসঘাতকতার, যে যারা স্বজাতিকে হত্যা করতেও পিছু পা হয় না। বেশ, এই যে সেই রাতে শেখ মুজিবের পুরো পরিবারকে কি হত্যা করা সম্ভব হয়েছিল? না, তার দুই মেয়ে শেখ হাসিনা এবং রাহেলা, তারা দুজনে, তার বোন, তাদেরকে হত্যা করা হয়নি। তারা বেঁচে গিয়েছিলেন, জার্মানিতে ছিলেন শেখ হাসিনা, তিনি ফিরেও এসেছিলেন, কিন্তু পরবর্তী তিনি যখন ফিরে এলেন ঢাকাতে আর থাকতে পারলেন না। তার যেহেতু জীবন সংশয়, তাকে গোপনে চলে আসতে হয়েছিল দিল্লিতে। এই গোপনে তার চলে আসা, দিল্লির একটি নির্দিষ্ট বাংলো বাড়িতে তাকে রাখা, এই গোটা প্রক্রিয়ার পিছনে কাজ করেছেন এক দিল্লির বাংলার বঙ্গসন্তান প্রণব মুখোপাধ্যায়। তাই সেই কারণে শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের একেবারে বলা যেতে পারে আজীবনের একটা সুসম্পর্ক। শেখ হাসিনা যতবার এসেছেন ততবার প্রণববাবুর সঙ্গে দেখা করেছেন, এবং পান্ডারা রোড দিল্লির, সেখানে শেখ হাসিনা লুকিয়েছিলেন এই সময়টাতে, ওই সময়টাতে। তো পরবর্তীকালে তো শেখ হাসিনা সরকারে এসেছিলেন, হ্যাঁ, তিনি কি পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন? 2010 সালে পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন। সেই তাদের সম্পূর্ণটা সেই রায় তিনি পেয়েছিলেন, সুবিচার তিনি পেয়েছিলেন, অর্থাৎ আদালতের মাধ্যমে। বেশ, ফাঁসির আদেশ, এইটাই। তার পরবর্তীকালে অনেক কিছু ঘটেছে, সে বিষয় নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করছি না, সে নিয়ে আরও একবার কোনোদিন আলোচনা করা যাবে। অন্য বাংলাদেশ, একটা অন্য বাংলাদেশ নিয়ে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি না। আজকে মূলত ইতিহাস ভিত্তিক একটা পর্ব হলো, এবং সমৃদ্ধতা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাকে খুব ধন্যবাদ। এরকম একটা মানে গল্পের মতো করে তুমি যেভাবে ইতিহাসকে ঘুরে দেখলে, এই গল্পের ধাঁচে ব্যাপারটা খুব ভালো লাগলো, মানে যেন একটা আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। না, কিন্তু আমি বেসিক্যালি সমৃদ্ধতার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, যেটা আপনাদের শুরুতেই বলেছি, কিছুতেই আসছে না। এখন দিল্লির লোক, দিল্লির বিরাট সাংবাদিক, তাকে এই জন্য বলি সাবস্ক্রাইব করলে এইসব বলে এত বড় বড় মানুষদের নিয়ে আসা যায়। আজকের পর্ব কেমন লাগলো একটু লিখে জানান, অবশ্যই কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ এই যে আজকের যে ঐতিহাসিক পর্ব হলো, এটা অসম্ভব রিচ একটা পর্ব, মন ভরানো পর্ব, এবং এটা নিয়ে সমৃদ্ধতার বই আছে, সমৃদ্ধতার অনেকগুলো বই আছে, তার মধ্যে ব্ল্যাক করিডোর আমার অন্যতম ফেভারিট। এছাড়া রাজনৈতিক হত্যার রহস্য নিয়ে ওনার একটা পর্ব বেরিয়ে গেছে, আরও একটা পর্ব আসছে ঐতিহাসিক বিভিন্ন হত্যা রহস্য নিয়ে। বইগুলো পড়ুন, খুব ভালো লাগবে। আর সমৃদ্ধতার সঙ্গে আরও অনেকগুলো আমি প্ল্যান করছি, যদি আপনারা একটু ভালো করে ভিউ দেন তাহলে সমৃদ্ধতা আসবে, নইলে পাত্তা দেবে না, বুঝতে পেরেছেন? প্রেস্টিজের সওয়াল। সুতরাং একটু লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।